বাংলাদেশ ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশন এবং সংবাদ প্রকাশের নিয়মিত অনুষ্ঠান ভ্রমণের প্রজাপতিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের এবারের বিশেষ অতিথি বিশিষ্ট বাংলাদেশের কার্টুনিস্ট আহসান হাবিব, লেখক, রম্য লেখক, এবং ওনার ভ্রমণ বিষয়ক 3টি বই রয়েছে। আমরা এবারে কথা বলবো আহসান হাবিবের সাথে। আপনাকে অনেক শুভেচ্ছা। আমাদের বাংলাদেশ ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশনের আপনিও একজন সম্মানিত উপদেষ্টা এবং ভ্রমণ লেখক। আমাদের 2টো বই ছিল, ভ্রমণের প্রজাপতি, সেখানে আপনার একটা লেখা ছাপা হয়েছিল, এবং ভ্রমণের খেরোখাতা, সেখানেও আপনার বিদেশ ভ্রমণ নিয়ে একটা লেখা ছিল। তো আমরা জানি যে আপনার ভ্রমণ বিষয়ক 3টি বই রয়েছে, ভ্রমণং শরণং গচ্ছামি, ভ্রমণং গমনং গচ্ছামি, তারপর মাইন্ড দ্য গ্যাপ, আর আমেরিকা। তো প্রথমেই ভ্রমণ বই দিয়ে আমি শুরু করি, যেহেতু এটা ভ্রমণ বিষয়ক একটা আড্ডা। এই প্রথম বইটি কবে লেখা হয়েছিল, বা আপনি ভ্রমণটা কি? আসলে প্রথম বইটা লিখেছিলাম আমরা বহু বছর আগে, প্রায় তো 30 বছর হয়ে গেছে। ওই বইটা বের করেছিল দীপন। এই বইটা বের করার একটা কারণও আছে, মানে এই ভ্রমণগুলি একটা কারণ ছিল। আমাদের তখন উন্মাত্ত মার্কেটে আসছে, তো এটাকে জনপ্রিয় করার জন্য আমরা করতাম কি, প্রতি বছরই একটা মাইক্রো ভাড়া করে উন্মাদের ছেলেমেয়েদেরকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাইতাম, রিমোট জায়গায় ভ্রমণও হইতো। আর ওখানকার যারা এজেন্ট ছিল তাদের সাথে কথাবার্তা বলতাম পত্রিকার ডিস্ট্রিবিউশন নিয়ে। তো একসঙ্গে এক ঢিলে 2 পাখি মারা হইতো, ভ্রমণও করা যেত আর আমাদের পত্রিকার প্রমোশনস নিয়ে কাজ হইতো আর কি। আর পরে চিন্তা করলাম সমস্ত ভ্রমণগুলি নিয়ে একটা লেখা তো বই হইতে পারে। প্রস্তাবটা অবশ্যই আমাদের দীপনই দিয়েছিল। দীপন কিন্তু আমাদের বন্ধু। হ্যাঁ, দীপন আপনাদের বন্ধু। সে আমাদের অনেক জুনিয়র, বাট খুবই কাছের একজন মানুষ ছিল, খুবই ক্রিয়েটিভ একজন মানুষ ছিল। এবং সে বিশেষ করে ইয়াংদের বই বেশি বের করতো, তাই না? তো নর্মাল হয় কি, পাবলিশাররা জনপ্রিয় লেখকদের পেছনে দৌড়ায়, কিন্তু সে কিন্তু এটা করতো না, সে ইয়াংদের বই বের করতো। তো বইটা ওখান থেকে বেরিয়েছিল, তো বইটা বেশ বিক্রি হয়েছিল আর কি আমার। আর আমি তো একটু মজা করে লেখার চেষ্টা করি, তো সেটা হয়েছিল আর কি। এবার আসি উন্মাদের কথায়। আমরা ছোটবেলা থেকেই বিশেষ করে রহস্য পত্রিকা এবং উন্মাদ, আমার মনে হয় আমাদের স্কুলে এমন কোনো ছেলে মেয়ে ছিল না যারা এই দুইটার প্রতি আকর্ষণ ছিল না। তো উন্মাদের শুরুটা সেই কবে থেকে বা কিভাবে শুরু করলেন? উন্মাদের শুরুটা তো প্রায় প্রায় বহু বছর হয়ে গেল, 46 বছর হয়ে গেছে। শুরুটা করেছিল যে ইশতিয়াক হোসেন, আমাদের বন্ধু, কাজী খালিদ আশরাফ, সাইফুল হক, তারপরে অনেকেই আছে। আমরা সবাই মিলে একটা পত্রিকা করি আর কি। আমরা ভাবি নাই যে এটা ব্যবসা করব। আমরা এমনি শখে, সবাই বেশিরভাগই কার্টুন রাখতো আর কি, কিছু ফানি আইডিয়া নিয়ে সবাই আমরা মজা করতাম। প্রথম পত্রিকাটা বের হলো 1968 সালের মে মাসে। দাম ছিল বোধহয় 2 টাকা। 78? হ্যাঁ, 1978 মে মাসে এটা বের হয়েছিল, এবং এটার দাম ছিল মাত্র 2 টাকা। তো পত্রিকা প্রচুর বিক্রি হয় আর কি, প্রচুর বিক্রি, সবই বিক্রি হয়ে যায়। তো এটা একটা আমাদের জন্য তখন মনে হইলো উন্মাদ আসলে কি, সবাই আমরা ম্যাড পড়তাম। এখন যেরকম ধরেন, তখন কিন্তু ম্যাড ম্যাগাজিনটা, আমেরিকান যে বিখ্যাত একটা ম্যাগাজিন আছে ম্যাড, ওই ম্যাগাজিনটা বাংলাদেশে ঢাকায় আসতো, নিয়মিতই আসতো, পুরনো ইস্যুগুলি আর কি। নতুনটা ঠিক পাওয়া যেত না, কিন্তু আমরা সবাই এটা পড়তাম। আর কিছু কিন্তু ওইভাবে আসতো না, ওটা সিরিয়াসলি আসতো, তো ওইটাই পড়তাম। ওইখান থেকে আমাদের মাথায় আসছে এই উন্মাদ, ম্যাডের বাংলা কী হইতে পারে, উন্মাদ হইতে পারে। কিন্তু এটা একটা সর্বনাশ হয়েছে আমাদের এই উন্মাদ নামটা নেওয়ার কারণে। আমি এখনও কোনো অ্যাড পাই না, বুঝছেন? মানে আমাকে কেউ অ্যাড দিতে চায় না, যে উন্মাদ নামে এখানে অ্যাড দিয়ে কী হবে, এরকম একটা ব্যাপার। তার প্রোডাক্টটা হয়তো, তার প্রোডাক্টের সাথে উন্মাদের নামটা চলে যাবে, তারা এটা ভালোভাবে নেয় না আর কি। তো সেই কারণে আমরা অ্যাড ছাড়াই, আমরা প্রথম দিকে লিখতাম বাংলাদেশের একমাত্র বিজ্ঞাপনবিহীন পত্রিকা, প্রথম দিকে তাই ছিল। এখন তো একটা বিজ্ঞাপন থাকে, সেটা কিন্তু আমাদের বন্ধুদের আর কি, যারা আমার খুব কাছের বন্ধু, বড় ব্যবসায়ী হয়েছে, তারা অ্যাডটেড দেয় আর কি। এখনো তো নিয়মিত বেরোচ্ছে, এখনো নিয়মিত সংখ্যা দেখছি। হ্যাঁ, এখনো নিয়মিত বেরোচ্ছে। তারপর এটা কি সবচেয়ে আমাদের একটা, আমরা তো কার্টুনিস্ট তৈরি করেছি, এটা প্রথম প্ল্যাটফর্ম আর কি, যে কার্টুন আঁকে সে আমাদের ভিতর দিয়ে এন্ট্রিটা তার হয় আর কি। ইভেন রম্য লেখক যারা, তারাও কিন্তু প্রথম এন্ট্রিটা উন্মাদ থেকে পায়। তো এখন যত ইয়াং কার্টুনিস্ট দেখবেন সব কিন্তু আমাদের উন্মাদ থেকে বেরিয়েছে, কিংবা যারা রম্য লেখক লিখতেছে তারাও কিন্তু তাদের প্রথম প্র্যাকটিসটা হয়েছে উন্মাদেই। আপনার চোখে বাংলাদেশি তরুণদের ভিতর কাদের কার্টুন বা রম্য লেখা আপনার ভালো লাগে? আমাদের তো অনেকেই বিখ্যাত হয়ে গেছে এখন, মেহেদি হক, তন্ময়, তারপরে মিশু, নাসরিন সুলতানা মিতু, মেয়েদের মধ্যে শিখা একজন ছিল, সে তো মারা গেছে অবশ্য। তো
তো অনেক আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আর রম্যদের ভিতরে রম্য লিখে অনেকেই আছে, মাহবুল আলম মাসুদ, সাজ্জাদ কবির, সেও মারা গেছে। মানে রম্য লেখারও বেশ কিছু রম্য লেখক আমরা। আমাদের একজন লেখক আতাউর রহমান, হ্যাঁ পোস্ট উনি তো, অফিসে হ্যাঁ উনি উনিও তো রম্য ভালো লিখতেন, লিখেন। ভালো হ্যাঁ লিখতেন, উনি সিনিয়র মানুষ, সিনিয়র। ভালো লিখেন। পোস্ট অফিস বোধহয় মহাপরিচালক ছিলেন বাংলাদেশ পোস্ট অফিসে। হ্যাঁ। আর পৃথিবীর অন্যান্য দেশে কি এই ধরনের না, সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে পৃথিবীর সব দেশে কিন্তু ম্যাগাজিন আছে। যেমন আমেরিকার, ইংল্যান্ডের সবচেয়ে পুরোনো ম্যাগাজিন আছে পাঞ্চ, 150 বছরের পুরোনো, এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা এখন ভিজ নামে একটা বের হয়, এটা একটু অশালীন কিন্তু বের হচ্ছে আর কি। আর আমেরিকায় তো ম্যাট বন্ধ হয়ে গেছে, ক্র্যাক বন্ধ হয়ে গেছে, ন্যাশনাল ল্যাম্পুন নামে একটা পত্রিকা ছিল, বন্ধ হয়ে গেছে। রাশিয়া ছিল ক্রোকোডাইল, সেটাও বন্ধ হয়ে গেছে। আমাদের ভারতে 3টা পত্রিকা ছিল, একটা হচ্ছে সরস কার্টুন বাংলা, বন্ধ হয়ে গেছে, এডিটর মারা গেছেন, বন্ধের কারণ কি? অর্থনৈতিক? উনি মারাই গেছেন। আচ্ছা। অর্থনৈতিক না, সরস কার্টুনের সম্পাদক সুকুমার রায় চৌধুরী, আমরা তো ওনাকে দাওয়াত দিয়ে বাংলাদেশে আনছিলাম, ঢাকায় আনছিলাম, উনি ক্যান্সারে মারা গেছেন। আর একটা হচ্ছে যে ওয়াইস ক্র্যাক, ইংরেজি পত্রিকা, ওইটা। আর একটা জন্য ছিল, 3টা, বাট 3টাই বন্ধ হয়ে গেছে। কিন্তু ইন্ডিয়ায় কিন্তু অনেক ফেমাস কার্টুনিস্ট আছে, ইন্টারন্যাশনাল খ্যাত বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্টুনিস্ট আছে, কিন্তু ম্যাগাজিন নাই। এটা একটা ট্র্যাজেডি আর কি, ছিল কিন্তু এখন নাই আর কি। নেপালেও একটা ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। আমার ল্যাটিন তবে এটা ওভারঅল, সরি আপনাকে বাধা দিচ্ছেন, ওভারঅল যেটা কারণ হইতেছে, কিন্তু এখন সবাই কিন্তু গ্যাজেটের দিকে নির্ভরশীল হয়ে যাচ্ছে, তাই না? ম্যাগাজিন থেকে কম পড়ে, এটাও একটা কারণ হইতে পারে। আচ্ছা, না মাঝখানে দেখেছিলাম ওই যে রিডার ডাইজেস্ট, তারপর ন্যাশনাল জিওগ্রাফিও বন্ধ হওয়ার। তবে এখনো তো বেরোচ্ছে বোধ হয়, আপডেট ঠিক জানা নেই, বাট দুঃখজনক। মানে এটা এটা খুবই দুঃখজনক। সবাই এখন গ্যাজেট নির্ভর হয়ে গেছে, ম্যাগাজিন ট্যাগাজিন কেউ পড়ে না। হ্যাঁ, আমি ইভেন বইও পড়ে না এখনকার জেনারেশন, মানে তারা তারা গ্যাজেটে এত আসক্ত হয়ে গেছে। আমরা যখন স্কুলে ছিলাম, যে বললাম যে আপনার উন্মাদ বা সেবা গবেষণী বা রসন থেকে পড়তাম, এখন যদি আমাদের এই জেনারেশন স্কুলের বাচ্চাদের জিজ্ঞেস করা হয়, খুব মানে সেইভাবে তারা হয়তো সেটা বলতে পারবে না। তো আমি বলতে চেয়েছিলাম যে ল্যাটিন আমেরিকায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এবং সেখানে স্ট্রিট আর্টটা খুবই খুবই জনপ্রিয়। এমনকি কলম্বিয়াতে সরকার স্ট্রিট পেইন্টিংয়ের জন্য তারা বাজেট নির্ধারণ করে আছে এবং তারা সেটা মানে প্রোভাইড করে। তো আমাদের দেশে তো ধরেন মাঝখানে যেরকম ছিল যে চিকামারা, যে বিবেক বা এরকম নানা ধরনের বিষয়গুলি নিয়ে ছিল, এটা মানে জনপ্রিয় কেন? মানে বা না, এটা হচ্ছে, আমি বলি আপনাকে, আমাদের একজন কার্টুনিস্ট আছে মোর্শেদ মিশু, সে হচ্ছে ফোর্বস ম্যাগাজিনের আন্ডার 30তে সে বাংলাদেশ থেকে সিলেক্ট হয়েছে। ওই যে পিসি কার্টুন চলতেছে। তো যাই হোক, সে কিন্তু একটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। সে প্ল্যান করেছে ঢাকায় 200টা ওয়ালে সে গ্রাফিতি করবে। অলরেডি প্রায় 10টার মতো হয়ে গেছে। এবং সে করে কি, ধরেন একটা কিছুদিন আগে আমরাও এর সাথে যুক্ত ছিলাম, যেহেতু আমাদের উন্মাদের সে অ্যাসিস্ট্যান্ট এডিটর। তো আমরা একটা খাল পরিষ্কার করেছি, ক্লিন করেছে, মোহাম্মদপুরে একটা খাল ক্লিন করা হয়েছে, এবং খালের আশেপাশে যে ওয়ালগুলি আছে সেখানে ড্রয়িং করা হয়েছে। তো প্রথম দিকে তো নিজের পয়সায় সবাই করতো, আমরা নিজেদের পয়সায় করতাম। কিন্তু এখন যেটা হয়েছে, এখন ওই যে ধরেন কালারটা সাপ্লাই দেয় একটা গ্রুপ, বিভিন্ন সাপ্লাই আসতে শুরু করছে, অনেকে হেল্প করে ফিনান্সিয়ালি, মানে মানুষের মজা পেয়েছে আর কি। যে আমাদের মিরপুরে একটা জায়গা ছিল, মানে ওদিকে হাঁটা যেত না, মানে এত নোংরা, মানুষ বাথরুম টাথরুম করে অবস্থা খুবই খারাপ। সে এবং তার গ্রুপ ওটা ক্লিন করে এবং এত সুন্দর ছবি আঁকছে, এখন সবাই ওখানে সেলফি তুলে। মানে গ্রাফিতিটা, আমি যেটা বলতে চাচ্ছি, গ্রাফিতিটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে আর কি আমাদের ঢাকায়, অবশ্যই বাইরেও হবে। তার কাজে এটা আমরা আলটিমেটলি ওদিকে যাচ্ছি আর কি। একজনের কথা পড়েছিলাম তখন, বিশেষ করে ব্রাজিল বা এই চিলি, আর্জেন্টিনা দেশগুলিতে প্রচুর এরকম গ্রাফিতির কাজ করা। আমি নরওয়ের একটা জায়গায়, একটা শহর আছে সম্ভবত নরওয়েরই, ওরা করছে কি, এটা খুব অদ্ভুত, ছবিটা দেখে আমি রেখেও দিয়েছিলাম। মানে ধরেন বিল্ডিং, চারিদিকে বিল্ডিং, তো বিল্ডিংটাকে তারা আকাশের সাথে মিলাই দেয় রং করে। আপনি ওখানে গেলে মনে হবে আরে এ তো খোলা প্রান্তর, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন আর সব বিল্ডিং টিল্ডিং আছে, তো কিন্তু তারা রং করে আকাশের সঙ্গে মিলাই দিয়েছে। বাবা, জায়গাটা অদ্ভুত না? মনে হচ্ছে প্রান্তর, কিন্তু আসলে কিন্তু পুরা ঘিঞ্জি একটা শহর, কিন্তু রংটা এমনভাবে করছে বিল্ডিংগুলি হালকা ব্লু, একদম আকাশের সাথে মিলাই দিয়েছে। আপনি চট করে বুঝতে পারবেন না যে এখানে বিল্ডিং আছে, গাছ টাছও আছে নিচের দিকে। এরকম একটা অদ্ভুত সুন্দর একটা আইডিয়া আর কি। আচ্ছা, তো আমাদের ধরেন বাংলাদেশে ধরেন 18 কোটি লোকের মতন ছোট দেশ, কিন্তু প্রতিটা মানুষই ভ্রমণ পিপাসু এবং ভ্রমণ করছে। তো এই ভ্রমণটাকে ধরেন এই কার্টুনের মাধ্যমে কিভাবে ছড়িয়ে দেওয়ার কোনো কি? আমার অ্যাকচুয়ালি, আমি বলি, আমার একটা ম্যাগাজিন আছে, আপনি বোধহয় জানেন, ট্রাভেল অ্যান্ড ফ্যাশন নামে আমার একটা ম্যাগাজিন আছে। আমার কিছু বন্ধু, তাদের ফ্যাশন হাউস ছিল,
তো তারা একটা ফ্যাশন ম্যাগাজিন করতে চাইছে, আমাকে সম্পাদক বানাতে চায়। আমি তো না, আমি সম্পাদক, ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক, আমি আমি আমার তো ফ্যাশন সম্পর্কে কোনো আইডিয়া নাই। তো আমি তাদের প্রস্তাব দিলাম, তোমরা ট্রাভেলটারে যুক্ত করো, ট্রাভেল অ্যান্ড ফ্যাশন, তাহলে আমি আছি। তো তারা সেটা করছে। তো এটা প্রথম দিকে এটা বেশ, এটার বয়স 16 বছর। আচ্ছা, ওই আমাদের করোনার পরে একটু অনিয়মিত হয়ে গেছে আর কি। তো যাই হোক, এই ম্যাগাজিন কিন্তু বেশ বিক্রি হতো, প্রচুর বিক্রি হতো 16 বছর বয়সীটা। কিন্তু আস্তে আস্তে এটা সেলটা কমছে কেন, আমি পরে আবিষ্কার করলাম রিসার্চের মতো ব্যাপারটা, গবেষণার মতো। সেটা হচ্ছে সবাই কিন্তু এখন ভ্রমণ করে, তাই না? 2 দিনের ছুটি পেলেও সবাই বেড়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। তো সো আমি নিজেই ভ্রমণ করতেছি, আমার ভ্রমণ ম্যাগাজিন পড়ার দরকার কি, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। কিন্তু আমার মনে আছে, আমার একটা পাবলিকেশন ছিল এক সময়, দিনরাত্রি পাবলিকেশন, ওখানে প্রচুর ভ্রমণের বই বিক্রি হতো, অনেক আগে, 20-30 বছর আগে। কিন্তু এখন কিন্তু ভ্রমণের বই অত বিক্রি হয় না, কারণ হচ্ছে মানুষ তো ভ্রমণ নিজেরাই ভ্রমণ করতেছে, আমার ভ্রমণ পড়ার তো আমার দরকার নাই, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। বিক্রি হয়, তারপরে বই বিক্রি তারপরে হয় না তা বিক্রি না, হয়। বিক্রি হচ্ছে কি, এবং ভ্রমণ বইয়ের প্রকাশের সংখ্যা কিন্তু অনেক অনেক বেড়ে গিয়েছে। এখন এখন কিন্তু সারা দুনিয়াতে আমরা যেরকম ঘুরে বেড়াচ্ছি, মানুষ লিখছে, পড়ছে, অ্যাট দ্য সেম টাইম ধরেন। না, আমি 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 তুলনামূলকভাবে বলতেছি যে এটা কমে গেছে, কারণ হচ্ছে মানুষ নিজেই এখন ভ্রমণ করে। না, ভ্রমণ করছে, কিন্তু যারা আসলে সত্যিকার অর্থেই ভ্রমণ করতে চায় হ্যাঁ, হ্যাঁ। ভালোভাবে, তারা কিন্তু পড়ে। কারণ একটা মানুষ একটা জায়গায় ভ্রমণ করলে আগে যদি সেই বিষয়ে আগে পড়ে নেয়, তাহলে দেখবেন যে সেই ভ্রমণটা অনেক বেশি মজাদার হয় মজা এবং হয়, অনেক বেশি মজা হয়। না, এটা তো ধরেন ওই যে ট্রাভেল, আমার কাছে একটা বই ছিল, ট্রাভেল কার্টুন, ট্রাভেল জোকস, এগুলি খুবই জনপ্রিয় কিন্তু। হ্যাঁ, এটা দেখলে মনে হয় বয়স মজা, তো যাওয়া যেতে পারে, ব্যাপারটা এরকম। সেটা আমাদের ম্যাগাজিন আমরা ট্রাভেল জোকস দিতাম, ট্রাভেল কার্টুনও দিতাম। এটা আমরা সারা ওয়ার্ল্ডেই কিন্তু আছে, ট্রাভেল জোকস এবং ট্রাভেল কার্টুন, এই জিনিসটা তো আছে। আমার মনে হয় যে এটা উন্মাদের মাধ্যমে, অথবা হ্যাঁ, আপনি বিভিন্ন অবশ্যই আমরা ইউনিভার্সিটিতে রয়েছেন, ওখানে শিক্ষকতা করছেন, যে এটাকে আরো কিভাবে আরো জনপ্রিয় করা অ্যাটাচমেন্ট যায়। করে দেওয়া যায় ছাত্রদের মাঝে। কারণ ছাত্রদের ভিতর যদি শুরু থেকে ভ্রমণটা একটা অর্গানিক ওয়েতে তাদের ভিতর ডেভেলপ করে, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে একটা ফ্রুটফুল জিনিস বের তৈরি হবে। হয়ে যাবে। হ্যাঁ, রাইট রাইট, না এটা হওয়া উচিত। ইভেন আমি দেখছি তো ছাত্ররা 2 দিনের ছুটি পেলেও তারা নাই। হ্যাঁ, হঠাৎ করে ক্লাসে গেলাম, যাই শুনি আজকে সব স্টুডেন্ট নাই, একজন একটা নোট হয়ে গেছে, স্যার সরি, আমরা কয়েকজন মিলে সাদেক চলে গেছি। এই জিনিসটা ইন্টারেস্টিং। নর্মালি রুল হইতেছে, ইউনিভার্সিটি তুমি যদি যাও সদল বলে ইউনিভার্সিটিতে, তুমি জানাই যাবা যে আমরা যাচ্ছি, ক্লাস ফাঁকি দিয়ে। তা আমরাও এটাকে সহজভাবে নিই, আজ ঠিক আছে ছেলেপেলে যখন ঘুরতে গেছে ঘুরে আসুক, বিষয়টা এরকম আর কি। আচ্ছা। যেমন আমাদের সংগ্রহে প্রায় বাংলাদেশি লেখকদের 1500 বই রয়েছে ভ্রমণ বিষয়ক, বিশাল নাম্বার। এবং এর ভিতর আপনার 3টি বই রয়েছে, আপনার মেজো ভাই, আপনার বড় ভাই হুমায়ুন আহমেদ, তাদেরও আছে, বই আছে। তাদের বেশ জনপ্রিয় অনেকগুলি বই রয়েছে। এবং আমি মনে করি যে যারা ভালো লিখেন, কথা সাহিত্যিক হোক বা কবি হোক, তারা যদি ভ্রমণ লেখেন, শব্দের কারণে সেই ভ্রমণের লেখাটা কিন্তু মাত্রা অন্যরকম হয়। যেমন আপনি যদি নির্মলেন্দু গুণের কথা বলেন, হ্যাঁ, হ্যাঁ, তার ভ্রমণ লেখাগুলি বেশ অনেক সুন্দর। ইন্টারেস্টিং। তো আমি বলতে চাই যেটা হচ্ছে যে এই যে ভ্রমণ বিষয়ে মানুষের এত এত বই বেরোচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে আমাদের যারা ভ্রমণের আইকনিক লোক ছিল, অর্থাৎ আমি যদি রামনাথ বিশ্বাসের কথা বলি, হ্যাঁ, যিনি সাইকেলে করে 1931 থেকে 40-এর দশকে সারা পৃথিবী ঘুরেছে এবং 30টি বই রয়েছিল, এই বইগুলি কিন্তু এখন হাতে গোনা হয়তো 4-5টা বই রিপ্রিন্ট হয়েছে। কিন্তু বাকি বইগুলিও যদি রিপ্রিন্ট হতো, তাহলে মনে করেন এই জেনারেশন জানতে পারতো যে আমাদের এরকম লোক ছিল। ট্রাভেলার ছিল। সৈয়দ মুস্তফা আলীর কথা যদি, না, ওই যে আমি ওই যে সাইকেলের বিশ্ব ভ্রমণ, উনি তো ওটা হিটলারের সঙ্গে দেখা করছিলেন, তাই না? জি, ওটা খুবই মানে অ্যাডভেঞ্চারাস একটা গল্প। অ্যাডভেঞ্চার। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেই সময় একটা মানুষ সাইকেলে করে ঘুরে বেড়াবে, এটা তো তখন তো মানুষ হ্যাঁ, পাসপোর্ট মানুষ করার চিন্তা করতো না। চিন্তাই করতো না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এখানে আপনার যে যেমন যে স্কয়ারই সম্ভবত, স্কয়ার আছে না, যে কি বলে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, জি, ওদের একটা আছে, একটা সংগঠন, মানে কি বলে, একটা প্রতিষ্ঠান আছে, সেটা নাম হচ্ছে সান কমিউনিকেশন। ওকে, তারা একটা আয়োজন করে, আপনার বোধহয় জানেন, সেটা হচ্ছে ট্রাভেলের উপরে আর কি। ট্রাভেল ফটোগ্রাফি, ট্রাভেল ভিডিও এবং ট্রাভেল রাইটিং, ওকে, এই 3টা পার্টে 3জন জাজ থাকে। ট্রাভেল রাইটিং এর জাজ আমি থাকি আর কি বেশিরভাগ সময়। তো ওইখানে হয় কি, তারা একটা ওয়ার্কশপ করে, সব অনেক স্টুডেন্ট আসে বাছাই করা, তাদের সাথে আমি কথা বলি আর কি। আচ্ছা, আর তারা যে ভ্রমণ করে সেগুলি লিখে, তারপর আবার আমরা একটু গ্রুমিং টাইপের করি, তারপর সেকেন্ড টাইম আবার লিখে, সেটার আবার প্রদর্শনী হয়। নর্মালি হয় কি, ফটোগ্রাফির প্রদর্শনী হইতে পারে, কার্টুনের প্রদর্শনী হইতে পারে, কিন্তু ট্রাভেল রাইটিং এর প্রদর্শনীটা কিরকম হবে, ব্যাপারটা একটু বুঝুন না। জি, কিন্তু সেটাও তারা করছে সুন্দর করে। কিছুটা অংশ তারা ছবির মতো প্রিন্ট করে, বাকিটা হয়তো ওই যে চাপ দিলে লেখা বেরোবে আস্তে আস্তে, খুবই আধুনিক আর কি। এই যে অ্যালায়েন্স ফ্যাশনসে করছিল একবার,
এটা বিভিন্ন জায়গায় তারা করে, প্রতি বছর এটা করে। তো এটা খুবই ইন্টারেস্টিং আর কি, আমার কাছে লাগে যে না এত সবাই আগ্রহ নিয়ে আসে, যে তার মানে বোঝা যাচ্ছে যে ইয়াংরা তো ট্রাভেলের দিকে ঝুঁকে আসছে। না ঝুঁকছে, এখন আপনি দেখবেন যে অনেক বাংলাদেশি ছেলে মেয়েরা সলো ট্রাভেল করছে, ওয়াইফকে নিয়ে ঘুরছে, আবার বিভিন্ন টিম হয়ে গেছে যারা এক্সপ্লোর করছে। তো এবং সেটাতে পাবলিকেশন হচ্ছে, তো বেরোচ্ছে, এটা একটা পজিটিভ জিনিস। এবং আমাদের এই বাংলাদেশ ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশনের আমাদের একটা নিজস্ব একটা প্রোগ্রাম রয়েছে, যে আপনি গিয়েছিলেন ট্রাভেল কার্নিভাল, যেখানে লেখক, প্রকাশক, সাহিত্যিক, হ্যাঁ, সাংবাদিকরা আসেন, ফটোগ্রাফাররা আসেন। তো এইভাবে করে করে যেন আমরাও চাই যে বাংলাদেশের যে প্রতিটা জেলা, এই জেলা সবকিছু আমাদের হয়েছে কি ঢাকা কেন্দ্রিক, মানে বাংলাদেশ তো ঢাকা না, মানে ঢাকার বাইরেও কিন্তু সেই অর্থে কিন্তু সেইভাবে উদ্যোগ নেওয়ার কোনো কিছু বেসরকারিভাবে বলেন বা সরকারিভাবে বলেন নেই। তো আমি মনে করি যে যেহেতু বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রয়েছে, পর্যটন কর্পোরেশন রয়েছে, তো তারা কিন্তু চাইলে মানে প্রাইভেট অর্গানাইজেশন জয়েন্টলি মিলে কিন্তু সম্ভব যে ডিসি মহোদয়কে দিয়ে যে প্রতিটা জেলায় যদি আপনি ট্রাভেল ফটোগ্রাফি কম্পিটিশন করতে পারেন, ট্রাভেল রাইটিং ওয়ার্কশপ করতে পারেন, ট্রাভেল নিয়ে আলাদা একটা প্রফিটেবল বই হতে পারে, যে সিলেটের উপর বা সিলেট বিভাগের উপর একটা বই, একটা বইয়ের ভিতর একটা পাঠক সিলেটের উপর সবগুলি লেখা পেয়ে গেল, একটা কম্পিটিশন হতে পারে। এই যে ইনিশিয়েটিভগুলি আমরা নিতে চাই, মানে যদি আমরা পৃষ্ঠপোষকতা পাই তাহলে এগুলি আমাদের করার প্ল্যান রয়েছে। তো এবং আপনাদেরও সহযোগিতা লাগবে, বিশেষ করে যেমন আপনাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা ধরেন জয়েন্টলি আমরা একটা ট্রাভেল কার্ডের প্রদর্শনী করলাম, কথার কথা, অবশ্যই এটা হইতে পারে না? ট্রাভেল কার্ডগুলি কিন্তু অনেক মজার হয়, তো এগুলি দেখে তারা জীবিত হইতে পারে। হ্যাঁ, এবং আমরাও তো চেষ্টা করছি যে আপনি জানেন যে আমাদের ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশনের বিভিন্ন ফটোগ্রাফারকে নিয়ে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বিভিন্ন দেশে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরছি। এর ভিতর আমরা বাহরাইন, ইতালি, মেক্সিকোতে ছবির এক্সিবিশন করেছি এবং আগামী বছর আরও করব। আমরাও চাই বাংলাদেশের কার্টুনও বিশ্ব দরবারে ছড়িয়ে পড়ুক এবং ভবিষ্যতে যাতে আপনাদেরকেও নিয়ে আমরা যেতে পারি সেই ব্যবস্থা আমাদের থাকবে। আর আপনার কোনো পরবর্তী কোনো ট্রাভেল বই কি আসছে বা মাথায় কোনো চিন্তা ভাবনা? আসলে আমি তো আসলে ভ্রমণ করি, দেশের ভিতরে ভ্রমণ সবই করে ফেলছি। তারপর বাইরে তো গেছি, ধরেন ভারতে গেলাম, নেপালে গেলাম, আর ইংল্যান্ডে গিয়েছিলাম একটা ওয়ার্কশপে, ওই যে গ্রাফিক নোবেলের ওয়ার্কশপে, আর আমেরিকা গেলাম আমার মেয়ের কাছে, মেয়ে বসে এখন দেশে চলে আসছে। কাজে এখন আর ওইভাবে যাওয়া, তবে যাওয়ার একটা পরিকল্পনা আছে, মার্চের দিকে একটু অস্ট্রেলিয়া যেতে পারি, ওখানে একটা ওয়ার্কশপে, তখন হয়তো একটা বই লিখে ফেলতে পারি। আমার লাগার তো আসলে একটু ফান করে আর কি, কারণ এখন তো সবাই ঘুরতেছে। আমেরিকার যে বইটা লিখছে আমেরিকা, ওটা আসলে 2 মাস ছিলাম তো সময় আর কাটে না। তো আমার মেয়ে বলতেছে যে তুমি এক কাজ করো, তুমি লিখো, আমি আপলোড দিয়ে দিই ফেসবুকে। তো আমি তখন একটু সেই সময় থেকে এটা ফলো করছিলাম এবং আমার পরে দেখলাম যে সবাই অনেকেই পছন্দ করছে। খুবই তাই এরকম একটা হইতে পারে আর কি, একটা হয়তো আমি যদি অস্ট্রেলিয়া গেলে আমি হয়তো ওইটা নিয়ে লিখলাম। অস্ট্রেলিয়া তো ধরেন সবাই গেছে, আপনারাও গেছেন, কিন্তু ঘটনা যেটা হয়েছে আমার ভঙ্গিটা একটু আলাদা আর কি, তাই না? আমি হিউমারটা ধরার চেষ্টা করি, আর হিউমারের তো অনেক লেভেল আছে, সবগুলি লেভেল একটু টাচ করার চেষ্টা করি, তখন জিনিস মেবি মজাটা পাওয়া যায় আর কি। না, সৈয়দ মুস্তফা আলী তো এই কারণেই জনপ্রিয়, তার ভাষা পাশাপাশি তার হাস্যরসের কারণেও। যেমন আমি একটা যোগ, ধরেন আমি একটা যোগ বলি, ট্রাভেল যোগ আর কি, যেমন ধরেন এটা প্রায় ইউজ করা যায় আর কি, যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে উঠতেছে, হঠাৎ করে একটা জায়গায় একটা সাইনবোর্ডে লেখা, সামনে কিন্তু প্রায় 5,000 মিটারের খাদ, এরকম একটা সাবধানতা আর কি, খুবই সাবধানে গাড়ি চালান, আর যদি পড়ে যান তাহলে নিচে ডান দিকে তাকাতে বলবেন না, ওখানে সুন্দর একটা ঝর্ণা আছে। তো এরকম আর কি, এরকম অনেক মজার মজার জিনিস কিন্তু ট্রাভেল জোকস পাওয়া যায়, ইভেন কার্টুনেও। আর কিংবা এই জোকসটাই যদি আমি কার্টুনের ফর্মে নিয়ে আসি তাহলে কিন্তু একটা মজার ব্যাপার হয়। ভাই ওই যে আমাদের তো এখন প্রচুর ছেলে মেয়ে, এখন শীতকাল, মানুষ এই মৌসুমে প্রচুর ঘুরে বেড়ায়। তো আমাদের দেশে অবশ্যই কক্সবাজার ওয়ান অফ দ্য মানে প্রধান আকর্ষণ, যদিও এটা আনব্রোকেন লংগেস্ট বিচ, বাট লংগেস্ট বিচ হচ্ছে ব্রাজিলে ক্যাসিনো বিচ বলে। এটা আপনার কাছ থেকে আমি জানতে পারছি, আমি আগে জানতাম না। তো না, আমাদের সত্য কথাটাই বলা উচিত, মানে আমাদের লার্জেস্ট জিনিস দিয়ে তো পৃথিবীর কেউ ঘুরতে যায় না, আমাদেরটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেলটা আমরা। বাট জিনিসটা হচ্ছে যেমন কোপাকাপানা বিচ, যেটা রিও ডি জেনেরোতে ব্রাজিলে, অনলি 6 কিলোমিটার লং, কিন্তু ওদের ওই 31st নাইটেই ধরেন হয়তো 20 লক্ষ লোক আসতেছে।
কথায় কথা একদিনেই এক রাত উদযাপন করার জন্য। কিন্তু একটা ডেস্টিনেশন দিয়ে শুধু ট্যুরিজম ডেভেলপ হয় না, ডেস্টিনেশনের পাশাপাশি হচ্ছে ওখানে যাতায়াত ব্যবস্থা, আমার থাকার ব্যবস্থা, তারপর খাবারের, তারপর চিকিৎসা যদি কোনো অসুস্থ হয়ে যায়, সিকিউরিটি, এন্টারটেনমেন্ট, এই সবগুলির কিন্তু সব মিলিয়ে থাকলেই একটা জায়গাটা আইডিয়াল টুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয় হয়। সেই অর্থে আমাদের কক্সবাজার মানে আপনার কাছে কি মনে হয় যে ঘাটতি কি রয়েছে? বা ঘাটতি তো অবশ্যই আছে। যেমন ধরেন আপনার মনে আছে কিনা জানি না, একবার ওই যে কি বলে পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভিতরে কক্সবাজারের নামটা ঢোকানোর জন্য সবাই SMS করতো, মনে আছে? বিভিন্ন জায়গায় বুথ টুথ করে, মানে হুলুস তুলুস। ওটা তো আসলে একটা ব্যবসা ছিল। কিন্তু মূল ব্যাপারটা আমি পরে জানছি যে 30টা ক্রাইটেরিয়া পূরণ করতে পারলে ওই জায়গাটা ঢোকা সম্ভব। কিন্তু সেটা কিন্তু আমাদের কক্সবাজারে অনেক সুন্দর, এর বাইরে আর অন্য কোনো ফ্যাসিলিটিস কিন্তু আমরা ওইভাবে নেই না, আমরা নিয়মিত মানি না। আমি নিয়মের একটা গল্প বলি, এটা আমি খুব অবাক লাগছে। আমি আমেরিকা একটা জায়গায় গেছিলাম বেড়াইতে, তো সেখানে গাড়িতে গেছি, আমার পরিচিত একজনের গাড়িতে করে গেছি, কিন্তু ওখানে গিয়ে দেখি কোনো পার্কিং নাই, কিন্তু শত শত পার্কিং খালি। ওখানে সব ইয়েদের হ্যান্ডিক্যাপদের পার্কিং আর কি, ওখানে কিন্তু রাখা যায়, কিন্তু আর 10টা পার্কিং খালি। ওখানে ইজিলি গাড়ি রাখা যায়, কিন্তু কেউ ওখানে রাখতেছে না, গাড়ি খুঁজতেছে, 1 ঘন্টা ধরে ঘুরে আরেকটা জায়গা পেয়ে তারপরে রাখছে। মানে এই যে নিয়ম মানার ব্যাপারটা, এটা আমাদের মধ্যে এখনো তৈরি হয় নাই। এটা তৈরি হতে আরেকটু সময় লাগবে। যেমন ওই যে আমার একটা বন্ধু ওই দিন ইয়ে থেকে আসছে, কোথায় যেন আয়ারল্যান্ড থেকে আসছে। আয়ারল্যান্ড তো অনেক উন্নত একটা দেশ, আপনি গেছেন তো নিশ্চয়ই, আপনি তো সবই ঘুরে বলছেন। আয়ারল্যান্ড অনেক উন্নত দেশ। আয়ারল্যান্ডের ওই জায়গাটা বুঝতে 70 বছর লাগছে, তারা যেটা বললো আর কি, কিন্তু আমরা 50 বছর পার করছি, হয়তো আরো 20 বছর লাগবে। ধরেন অনেক উন্নত বা ইউরোপিয়ান দেশ। আমি তো গত বছর রুয়ান্ডাতে গিয়েছিলাম সাইকেল চালাতে, এবং রুয়ান্ডাতে গিয়ে দেখি পৃথিবীর সবচেয়ে ক্লিন কান্ট্রি হচ্ছে রুয়ান্ডা। কারণ হচ্ছে গভর্নমেন্ট প্রতি মাসের শেষ শনিবার বাধ্যতামূলক করেছে সবাইকে পরিষ্কার করার, এবং আজকে সে আফ্রিকার একটা দেশ হয়ে পৃথিবীতে তার কত পরিষ্কার হিসাবে মানে পরিচিত পেয়েছে। এবং প্লাস্টিক ওখানে নিষিদ্ধ, মানে আপনি যদি এয়ারপোর্টে প্লাস্টিক নিয়ে যান আপনাকে ঢুকতে দেবে না। অথচ বাংলাদেশ সরকার কিন্তু সবার আগে প্লাস্টিক আমরা নিষিদ্ধ করেছিলাম, কিন্তু আমরা সেটা ধরে রাখতে পারিনি। এই যে যদি এখন আমাদের যে নাগরিক সমস্যার ভিতর অন্যতম বড় সমস্যা হচ্ছে ট্রাফিক অ্যান্ড গাড়ির হর্ন। তো আমরা মনে করি যে এই গাড়ির হর্নটাও সম্ভব, কিন্তু আমাদের যদি একটু সচেতন হই, আমাদের যদি ধরেন ইচ্ছাটা থাকে, এবং যদি গভর্নমেন্ট, আমার কাছে একটা প্রপোজাল ছিল, ইন্টারেস্টিং প্রপোজাল শেয়ার করি। প্রিপেইড হর্ন কার্ড আমরা ইউজ করি, সরি মিটার কার্ড বিদ্যুৎ বিলের জন্য। আমরা যদি প্রিপেইড হর্ন কার্ড ব্যবহার করতে পারতাম, অর্থাৎ আপনি একটা হর্ন বাজাবেন 5 টাকা করে চলে যাবে, তাহলে প্রতি সেকেন্ডে গভর্নমেন্ট কোটি কোটি টাকা রাজস্ব আয় করতে পারত। আমার মনে হয় দেওয়া উচিত। আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আসলে এই অ্যাপ্রোচটা যে করবেন, মানে গভর্নমেন্টের উপর মহলে যে কোনো জিনিস পৌঁছানোটা অনেক কঠিন কাজ। মানে যেমন আমাদের বন্ধু আছে না, ওই যে উন্মাদ যারা প্রতিষ্ঠা যারা করছে, তাদের একজন কাজী খালিদ আশরাফ, সে কিন্তু অনেক বিখ্যাত আর্কিটেক্ট, সে এখন বেঙ্গলে আছে। সে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে একটা প্রস্তাব দিচ্ছে যে ঢাকার যত ইয়ে আছে, খালগুলি আছে, এগুলি রিভাইভ করে ওখানে ভেনিসের মতো আর কি, ইতালির ভেনিসের মতো নৌকা ছাড়া হবে। তাতে হবে কি, রিক্সার উপর থেকে চাপটা কমবে, হ্যাঁ, আর মানুষ একটা আলাদা একটা ইয়ে পাইলো। ধরেন এখান থেকে আমাদের মিরপুরে তো অনেকগুলি খাল আছে, এখান থেকে আস্তে আস্তে আপনি ধরেন রিক্সায় না গিয়ে নৌকায় চলে গেলেন। সুন্দর প্রস্তাব না? গভর্নমেন্ট মনে হয় না দেশে খুব একটা এটাকে গুরুত্ব। রবিবার সার্টেন টাইমে রাস্তা বন্ধ রাখে, ওই জায়গায় সাইকেল চালানোর জন্য মানুষ, বাচ্চারা খেলাধুলা করার জন্য। মেক্সিকোর মতো দেশে গিয়েছিলাম ফেব্রুয়ারিতে, সেখানে গিয়ে দেখলাম যে গাড়ির 10 বছর হয়ে গেছে পুরাতন, সেই গাড়ি সপ্তাহে একদিন তাদের বন্ধ থাকে, মানে ওই গাড়ি ওই দিন চালাতে পারবে না পুরো দিন। কারণ ইন্ডিয়াতে নাকি এরকম রুল আছে যে সপ্তাহে একদিন জোর সংখ্যা বেরোবে, আরেকদিন বেরোবে বেজোর সংখ্যা, তাহলে গাড়ি অর্ধেক হয়ে যাচ্ছে, জ্যাম নাই। এরকম কিছু রুলস আমাদের বের করা উচিত আর কি, মানা উচিত। হ্যাঁ, অবশ্যই আমাদেরকে মানতে হবে যে ব্যাপারটা এরকম। এই যেখানে আমি একটা হোটেলে মাঝে মাঝে খাই, সুন্দর হোটেল, কিন্তু ওই যে টিস্যু দেয় না, এখানে টিস্যুর জন্য কিন্তু আলাদা একটা ইয়েও আছে, বিনও আছে, কিন্তু কেউ দেখছি বিনে ফেলে না, এই বুঝে ফেলে দেয় সব বাইরে চলে আসে। স্কুল বলে এই জায়গাটা থেকে আমাদেরকে বেড়ে যাবে, ওই জায়গা থেকে মানে যদি শিখে না আসি, বড় হয়ে হঠাৎ করে বললে কিন্তু এটা অ্যাডজাস্ট করা মানে কাঁচামাটির মতন। ওটা জাপানের বাচ্চাদেরকে যেরকম ট্রিটমেন্টটা দেয়, একেবারে ছোটবেলা থেকে পয়সা করতেছে। সো আমিও মনে করি যে আমাদের পারিবারিক জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে স্কুলগুলিতে প্র্যাকটিসটা করা উচিত। এবং আমাদের ধর্মীয়ভাবে যদি দেখেন, বলা আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, অথচ আমাদের সেই না ধর্মটাও ঠিক মতো ফলো করলেও তো অনেকখানি হয়। যে কোনো ধর্ম, নট অনলি যে আপনি যে ধর্মে আছেন সেটাই, যে কোনো ধর্ম। কারণ
প্রতিটা সব ধর্মের ধর্মে ভালো কথাই করে। সব রাজনৈতিক ম্যানিফেস্টো কিন্তু পজিটিভ, হ্যাঁ প্রতিটা ক্ষেত্রে ম্যানিফেস্টো খুব পজিটিভ, পজিটিভ। কিন্তু আমরা কি ফলো করি, এটাই হচ্ছে কথা। ইভেন এক ধর্ম নিয়ে যেমন বললেন, ধর্মের কিন্তু ভ্রমণের একটা গুরুত্বের একটা কথা বলি। হ্যাঁ নবীজি একটা কথা বলেছিল, বলছে যে হাউ মাচ, ডু নট টেল মি হাউ মাচ এডুকেশন ইউ হ্যাভ, টেল মি হাউ মাচ ইউ ট্রাভেল। বাহ, মানে তুমি কতটুকু পড়াশোনা করেছো এটা আমাকে বলার দরকার নাই, তুমি কতটুকু ভ্রমণ করেছো এটা আমাকে বলো। এবং সেই জন্য এ তো বলছিল যে বিদ্যা শিক্ষার জন্য শুধু চীনে যাও কেন, হ্যাঁ। তখন তো জ্ঞান বিজ্ঞানের চীন তখন উন্নত চীন ছিল। অনেক ইয়ে ছিল। আর একটা হচ্ছে যে একটা দেশ থেকে যখন আরেকটা দেশে যাবেন তখনই আপনি নিজেকে কম্পেয়ার করতে পারবেন যে আপনি কতটুকু জানেন বা কি শিখছেন জানছেন। না তাই, ব্যাপারটা তাই। তো বাইরে গেলে তো ধরেন দৃষ্টিভঙ্গিটা বদলে যায়, তাই বদলে না? যায়। আমি কি দেখতেছি, আমাদের ধরেন যারা দেশটা চালাচ্ছেন তারা তো র্যান্ডামে বাইরে যাচ্ছেন, হ্যাঁ। যেটা দেখে আসছেন ওইটা যদি তার 20% দেশে অ্যাপ্লাই করে, তাহলে কিন্তু অনেকখানি আমরা আগায় যাই। আগাচ্ছি অবশ্য, একেবারে যে আগাচ্ছি না তা না। হ্যাঁ, মানে ডেফিনেটলি আমাদের তো মাত্র 50-51 এরকম বছর, সো আরো 20 বছর আরো লাগবে, আরো তো সময় আমরা দেখে লাগবে। যেতে পারবো কিনা এটা হলো কথা। আপনারা পারবেন? উই ডোন্ট নো। এনিওয়ে, আমার আরেকটা যেটা জিনিস মাথায় ছিল যে আপনি যেহেতু একটা ইউনিভার্সিটিতে পরে পড়াচ্ছেন, মানে এরকম কিছু করা যায় কিনা। আমাদের কিন্তু আগে শিক্ষা সফর হতো, মানে হ্যাঁ। স্কুল কলেজগুলিতে নিয়ে যেত, এখন কিন্তু সেই জিনিসগুলি নাই। কেন জানি হয় না। মানে এখন শিক্ষা সফরটা বা বনভোজন এগুলি সব পিকনিক স্টাইলে হয়ে গেছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের ট্যুর অপারেটর বা ট্যুরিজম বিজনেসে যারা জড়িত আছেন অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ওরা যদি ধরেন বাংলাদেশকে চেনানোর উদ্যোগ নেয় একটা, এবং সেই উদ্যোগ কিরকম ধরেন প্রতিটা জেলায় আমরা যাব বা প্রতিটা জেলায় নিয়ে যাওয়া হবে বাচ্চাদেরকে, বিভিন্ন জেলার বা সেই যে জেলা আছে সেই জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ যারা আছে বা বিখ্যাত খাবার কি আছে, বিখ্যাত ফেস্টিভ্যাল কি আছে, এই জিনিসগুলি কিন্তু এগুলো জানা দরকার তো। চেনানোর সেই যেমন টাঙ্গাইলের চমচম, হ্যাঁ প্রতিটা নেত্রকোনার জেলায় বালিশ অসাধারণ মিষ্টি, এগুলি বাচ্চারা তো জানে না, জানে জানতে না। হবে। তো এক বাচ্চাকে জিজ্ঞেস করছে ছোট ছোট মাছ কোথায় পাওয়া যায়, সে বলছে ফ্রিজে, ফ্রিজে। বুঝছেন না? তো এই তাদেরকে জানাইতে হবে তো। আমাদের আমাদের ইউনিভার্সিটিতে, মানে আমি যে ইউনিভার্সিটিতে পড়াই আর কি, আমি গ্রাফিক নভেল পড়াই। হ্যাঁ। ডেভেলপ ইউনিভার্সিটিতে এমসিটি ডিপার্টমেন্টে গ্রাফিক নভেল পড়াই, এটা অ্যানিমেশন শেখায় আর কি। তো ওই ডিপার্টমেন্ট একটা ভালো উদ্যোগ দিচ্ছে। তারা করছে কি, মানে আমিও এটার সাথে জড়িত, আমরা একটা টেলিস্কোপ বসাইছি, আচ্ছা বুঝছেন, খুব পাওয়ারফুল টেলিস্কোপ। আর ওই টেলিস্কোপ দিয়ে আপনি ধরেন শনি গ্রহ দেখতে পারবেন, চাঁদের গর্ত দেখতে পারবেন, বৃহস্পতি দেখতে পারবেন। তা হয় কি, যখন একটা ছেলে ওদিকে তাকায়, স্পেসটাকে দেখে, বিশাল একটা ব্যাপার না, জি তখন ভেতরটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, বুঝছেন, সাইকোলজিক্যালি অনেক চেঞ্জ হয়। আরে আমি কি দেখতেছি, আর এখানে কি করতেছি, এখানে চুরি করতেছি, ঘুষ খাচ্ছি, এই করতেছি, আর আসলে ব্যাপারটা কত। এই টেলিস্কোপের কথা মনে পড়লো, আমি 2003-এ ইজিপ্টের একটা জায়গার নাম হচ্ছে সিওয়া ওয়েসিস, এটা ক্লোজ টু লিবিয়ার বর্ডার। সেখানে এক রাত ছিলাম মরুভূমিতে, আচ্ছা এবং মরুভূমি জাস্ট বালির উপর থাকতে হয়েছে, কোনো বালিশ টালিশ কিছু নাই, একটা শুধু ব্লাঙ্কেট দিচ্ছে হ্যাঁ। রাতের বেলা ঘুমানোর জন্য, যাতে বালি ব্লাঙ্কেটের প্রোটেক্ট করে আর কি। এবং এক রাতে যত তারা দেখেছি সারা জীবনে এত তারা দেখিনি, মানে একদম ক্লিন আকাশ তো। একটা পরিষ্কার আকাশ এবং মানে মরুভূমিতে রাত যাপনের এই যে এক্সপিরিয়েন্স গুলি, মানে একটা মানুষ যখন ভ্রমণ করবে নদী পাহাড় সমুদ্র জায়গা বিভিন্ন রকম জায়গায় যাবে, তখনই কিন্তু সে তার ইমাজিনেশন তার অনেক কিছু ক্রিয়েটিভিটি চলে আসবে। অবশ্যই অবশ্যই। তো এই জন্যই একটা মানুষ যত বেশি ভ্রমণ করবে, তার এটা তো একটা ওপেন ইউনিভার্সিটি সারা পৃথিবী, কিন্তু আমরা মানে কিন্তু ওপেন ইউনিভার্সিটি নাই যে ঘুরলেই যে আমার জ্ঞান বেড়ে যাবে তা না। মানে এখন টেকনোলজির কারণে দেখবেন অনেক মানুষ ঘুরছে, কিন্তু সেই হয়তো সেই ঘোরার ভিতর তার আসলে মেসেজটা কি যে দেশের জন্য ব্যক্তির জন্য, এটা হয়তো আমরা অনেক সময় ভুলে যাই বা এটা তো অ্যাকচুয়ালি একটা থিওরি আছে, বুঝছেন। পারছি না। যেমন ধরেন আমি এখন আমরা ইনফরমেশনের যুগে বাস করছি, চারিদিকে ইনফরমেশন, হ্যাঁ। কিন্তু ইনফরমেশনটাকে অনেক সময় আমরা নলেজ বলে গুলাই ফেলি। ইনফরমেশন কিন্তু নলেজ না। আপনি একটা ইনফরমেশন নিলেন, ওখান থেকে নলেজটা বের করতে হবে। শুধু নলেজ না বসে থাকলে হবে না, ওটা আপনার উইজডমে নিতে হবে, তাইলে সোসাইটির কাজে লাগবে। আমি একটা উদাহরণ দিই আপনাকে, আমি ওইটা ছাত্রদেরকে বলছিলাম, ওই যে সান কমিউনিকেশনের ট্রাভেল যারা লিখে আর কি। ধরুন আপনি কক্সবাজার গেছেন বেড়াইতে, এখন আপনি জানেন যে এই জায়গাটায় চোরাবালি আছে, এটা হচ্ছে ইনফরমেশন। ট্রাভেল রাইটিং এটা থাকতে হবে, এটা হচ্ছে ইনফরমেশন। কিন্তু চোরাবালি কিভাবে কাজ করে এটাও আপনাকে জানতে হবে, এটা নলেজ। এই যে ধরেন চোরাবালির প্রত্যেকটা স্যান্ড পার্টিকেল একদম রাউন্ড শেপ, যে কারণে তারা একটার সাথে একটা সাতকে ঢুকে যায় ভিতরে। তাহলে এখানে ইয়েটা কি, উইজডমটা কি? উইজডমটা হচ্ছে আপনি তো ওখানে গেছেন, আপনাকে ওখানে একটা লাল পতাকা লাগাই আসতে হবে, যাতে অন্য কেউ বিপদে না পড়ে, তাই না? তো যে কোনো রাইটিংসে আপনাকে এই যে ট্রাভেল রাইটিংয়ে এই তিনটা জিনিস থাকতে হবে। ইনফরমেশনটা দিবেনই আপনি, জায়গাটা সুন্দর, ঘুরছেন টুরছেন, এটার পিছনের সায়েন্সটা কি,
তারপরে আপনাকে উইজডমে যাইতে হবে যাতে সে মেসেজটা পায় এই জায়গায় যে আমি গেলাম এটা একটা নিশ্চয়ই একটা একটা প্রজ্ঞার ব্যাপার আছে, উইজডম আছে, এইটা তুলে ধরতে হবে। না, এটা হচ্ছে একদম, পারফেকশন, একদম রাইটিং এর পারফেকশন একটা যথার্থ। রুলের মতো আর কি। এখানেই তো দৃষ্টিভঙ্গি এবং হ্যাঁ, হ্যাঁ চোখ, আমাকে একবার একজন কবি বলেছিল মানে চোখ, দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি, এই জিনিসটা যত বেশি মানুষ উপলব্ধি করতে পারবে তত বেশি জগৎটা অনেক বেশি সুন্দর হবে। সেটাই অবশ্যই। তো অনেক ভালো লাগলো হাবিব ভাই আপনার সাথে কথা বলে। আমারও ভালো লাগলো, কারণ আপনার কিন্তু দেশে পাওয়া যায় না, বহুদিন পর না, পাওয়া না। গেল, আমরা একসাথে কথা চেষ্টা বললাম। করছি আমরা বাংলাদেশের কে প্রমোট করার জন্য বিশ্বের দরবারে এই ছবির মাধ্যমে কিছু এক্সিবিশন এবং কফি টেবল বইয়ের কাজও করতেছি। আরো বিভিন্ন মহাদেশ ভিত্তিক আমরা কিছু পাবলিকেশন করছি এবং আপনার অস্ট্রেলিয়া ঘুরে আসার পর নিশ্চয়ই আপনার লেখা পাবো। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা বেশি করে ট্রাভেল বই পড়বেন, ভ্রমণ করবেন এবং বেশি করে উন্মাদ পড়বেন, কারণ আমরা কম বেশি সবাই উন্মাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো ভ্রমণ গল্প। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।